হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। জনসম্মুখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার উন্নয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনগণের উদ্দেশ্যে। তো বিস্তারিত আপনারা দেখে নিন কি কি বলা হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সবাইকে নমস্কার। আজকে উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের যে খেলার মাঠ, সেই খেলার মাঠের যে বিভিন্ন প্রকল্পের যে ফাউন্ডেশন লে এবং একটা ইনঅগ্রেশনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি আপনাদের হয়ে অনেক কথা এবং ত্রিপুরার সমস্ত মানুষের কথা চিন্তা করে অনেক কথা উনি বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। উনিও বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয়ে, বিশেষ করে খেল জগতের কি কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ত্রিপুরাতে হচ্ছে তার বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। এখানে মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সভাধিপতি শ্রী দেবল দেবরায় মহোদয়। আমাদের সবার প্রিয় পবিত্র বিধানসভার এখানে বিধায়কগণ উপস্থিত আছেন শ্রী রামপদ জমাতিয়া, বাগমা কেন্দ্রের শ্রী অভিষেক দেবরায় 32 মাতাবাড়ি কনস্টিটিউয়েন্সির, এবং শ্রী জিতেন্দ্র মজুমদার কাকরাবনের, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শীতল চন্দ্র মজুমদার, অনারেবল চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের, শ্রী পি কে চক্রবর্তী সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সি কে জমাতিয়া সেক্রেটারি, শ্রী তরিত কান্তি চাকমা ডিএমএন কালেক্টর গুমতি ডিস্ট্রিক্ট, শ্রী নমিত পাঠক এসপি এই জেলার, এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিগণ এবং যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দরাও এখানে উপস্থিত আছেন। আর আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেটা কেন্দ্রেই হোক আর বিভিন্ন রাজ্যেই হোক আর ত্রিপুরা রাজ্যেই হোক, সব জায়গায় ওনারা সবাই মিলে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা চেষ্টা করছি উন্নয়ন করার, এবং সেই উন্নয়ন ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও সমস্ত জায়গায় উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, এবং উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই, এবং সেই কাজটার এখানে আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে রেখেছেন। আমাদের বিধানসভার মধ্যে আমরা আমার সম্মানিত অনারেবল মিনিস্টার, আমাদের যে ফিনান্স মিনিস্টার, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ না করি, তাহলে কোনো অবস্থায় যারা বাইরের থেকে যারা ইনভেস্ট করবে বা আমাদের ছেলে মেয়েদের তাদের কাজের জন্য বা এখানকার মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতেই হবে। সেই কারণে প্রায় 7,000
আমাদের বাজেটে 27,000 কোটি টাকার উপরে ছিল, সেখানে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছিলাম বন্ধুগণ। আপনারা জানেন একতামল মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেখানে যেটা একটু আগে বলার এখানে চেষ্টা করেছে, সমস্ত যে আমাদের বিধানসভা, শুধু ডিস্ট্রিক্ট না, আমি বারবার বলছি সমস্ত বিধানসভার আমরা ডেভেলপমেন্ট করতে চাই। তাহলে ডিস্ট্রিক্টেরও ডেভেলপমেন্ট হবে। ওখানকার যে জনপ্রতিনিধি আছেন, যাদেরকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের নির্বাচন করেছেন একমাত্র মানুষের কাজের জন্য, সেখানকার ডেভেলপমেন্ট করার জন্য, সেই দিশায় আমরা ডিসিশন নিয়েছি যে সমস্ত আমাদের যে 7টা বিধানসভা আছে সব জায়গায় আমরা ডেভেলপমেন্ট করব। তো একটা মল প্রায় 120 কোটি টাকা, সেটা বাদারঘাট যে এলাকা, সেখানে অলরেডি সেখানেও আমরা দেখে এসেছি, টেন্ডারও হয়েছে, কাজও শুরু হয়ে যাচ্ছে। তো একটা মলের কাহিনী আপনারা সব জানেন। প্রথম যে ইচ্ছা ছিল যে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট একটা মলে থাকবে, কিন্তু তার শুধু একটা মলে যদি 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট শুধু ত্রিপুরার না, অন্যান্য প্রদেশেরও যারা থাকবেন তারাও এখানে এসে তাদের জন্য স্টল রাখা হবে, তাদের জিনিসপত্র সেখানে রাখা হবে, তাদের তো সেখান থেকে বিক্রি হবে। কিন্তু আমরা ডিসিশন নিলাম এত টাকার যেহেতু মল হবে, থেকে সাস্টেন করার জন্য সেখানে মডার্ন যে মলের যে চিন্তাধারা সেটাও যেন সেখানে হয়। আমি কয়েকবার এই বিষয়ে আমি কথা বললাম, ডিজাইন দেখলাম, এবং সেই নির্দেশেই সেই কাজগুলোই সেখানে হচ্ছে। এবং আমাদের ত্রিপুরাতে একটা প্রপার মল বলতে যেটা আমরা বুঝি, সেই মলের যে একটা মডার্ন শহরের, মডার্ন স্টেটের যে উন্নতির মানদণ্ড আজকাল দেখে সে একটা মল সেখানে তৈরি হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন লাইট হাউস আখাউড়ার ঠিক যে আমাদের বর্ডার আছে সেখানে প্রায় সেখানেও কমপ্লিট হয়ে গেছে। কিছু সমস্যা কিছু আছে, সেই সমস্যা আশা করি কয়েকদিনের মধ্যে আমরা সমাধান করব। সেই লাইট হাউস যারা গরিব মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেই লাইট হাউস সেখানে আমরা তৈরি করেছি। আমি কয়েকবার সেখানে গেছি, মাঝে মাঝে কাজের অগ্রগতি দেখার জন্য আমি সেখানে গেছি, এবং যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। লাইট হাউস সারা ভারতবর্ষের মধ্যে 6টা জায়গার মধ্যে লাইট হাউসের প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, এর মধ্যে ত্রিপুরাতে একটা। কিন্তু আমাদের এখানে সয়েলের যে সমস্যা, লাইট হাউসের জন্য যে টাকা ধার্য করা হয়েছে সেখানে পাইলিং করার ব্যবস্থা অন্যান্য জায়গায় নেই। তো পাইলিং করতে গিয়ে এক্সট্রা টাকা লাগছে সেখানে, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রকের সাথে আমি কথা বলেছি, এবং এই যে বিষয় সেইগুলো নিয়ে প্রবলেম হবে, কাজ করতে গিয়ে প্রবলেম হবে, এবং সেই সমস্যার সমাধান আমরা করব। এবং খুবই সুদৃশ্য মডার্ন এক টেকনোলজি ইউজ করে এই আমাদের এই লাইট হাউস প্রজেক্ট সেখানে হচ্ছে। আমাদের এখানে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার, এখানে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা আলোকপাত করেছেন। ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার আমরা বিধানসভার মধ্যে আমরা ডিসিশন নিয়েছি, আমরা বারবার বলছি যে এই ত্রিপুরায় আমরা যে নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান আমরা বারবার দিচ্ছি, নেশামুক্ত ভারত করার জন্য আমরা যে স্লোগান দিচ্ছি সেটা যেন কাজে পরিণত হয়, সেই জন্য বিধানসভায় প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা সেখানে বাজেট রেখেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে ডি অ্যাডিকশন সেন্টার হবে। পাশাপাশি আমরা বসেনি, আমরা ডোনার মন্ত্রকের কাছেও আমরা আহ্বান করেছিলাম সেই জায়গায় একটা আরও সুপার স্পেশালিটির একটা ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার, যেটা টিঙ্কুবাবু আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন বিশ্রামগঞ্জে হতে যাচ্ছে। তাহলে সিপাহীজলার মধ্যেও ডেভেলপ হচ্ছে, আমাদের বাদারঘাটেও ডেভেলপ হচ্ছে, আজকে উদয়পুরে তো ডেভেলপ হচ্ছেই এতগুলো প্রজেক্টে। সে সমস্ত আমরা চাই বিধানসভাগুলো ডেভেলপ হোক আপনারা, এবং তাতে করে প্রায় 200 কোটি টাকা এই ডি অ্যাডিকশন সেন্টার আমাদের ডোনার মন্ত্রক
PM ডিভাইন যে প্রকল্প, সেখান থেকে আমরা এই টাকাটা আমরা পেয়েছি। আমরা AGMCর মধ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি একটা ব্লক আমরা করেছি। একটা, আমি ব্লক বলবো না, একটা হসপিটাল। আমি জানি না আপনারা এর মধ্যে গিয়েছেন কিনা, সেখানে যদি আপনারা যান দেখবেন এত সুদৃশ্য। আজকাল মানুষ সবাই চায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার হসপিটাল হোক এবং কর্পোরেট স্টাইলের হসপিটাল হোক, এবং সেখানে আপনারা যদি যান, সে আমাদের 9টা সুপার স্পেশালিটি আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু হয়েছে, এবং সেখানে এত সুন্দর একটা হসপিটাল, সেখানে আমরা ব্লক তৈরি করেছি, যার জন্য প্রায় 250 কোটি টাকা সেখানে খরচা হয়েছে। আপনারা কিডনি ট্রান্সপ্লান্ট নিশ্চয়ই শুনেছেন, ত্রিপুরাতে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে আমরা কোনোদিন ভাবিনি। সেখানে দুটো কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যবসরে হয়ে গেছে, এবং আপনারা শুনে খুশি হবেন, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন। সেই টাকা এই যারা এই কিডনি ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন হয়েছে তাদের একটা পয়সাও দিতে হয়নি। ত্রিপুরা সরকার তার জন্য সেই ব্যয়বহর নিয়েছেন। বন্ধুগণ, লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা চিন্তা করছি, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের এখন আমরা চেষ্টা করছি, কারণ ট্রান্সপ্লান্ট করতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ডোনার লাগবে, অনেক সময় ফ্যামিলির মধ্যে সে মিল পাওয়া যায় না। তো প্রথম আমরা চেষ্টা করছি যেখানে কনফার্ম সব দিকে মিল আছে, আস্তে 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 করে এমন হবে যেখানে ক্যাডাভার থেকেও আমরা কিডনি নিতে পারবো। তো সেটা প্রথম দিকে আরও স্টেবল যখন হবে, তারপর সেই কাজটা আমরা করব। আমি লিভার ট্রান্সপ্লান্টের কথা বলছি। লিভার ট্রান্সপ্লান্ট আমি অনেক ডাক্তারবাবুর সুপার স্পেশালিস্টের সাথে কথা বললাম, একটু ঝুঁকিপূর্ণ এই বিষয়টা। তো এর জন্য আমরা চিন্তা করছি আগামী দিনে যদি ঝুঁকিপূর্ণর অবস্থা থাকবে, কিন্তু মানুষের যদি আস্থা আমাদের কাছে থাকে, তাহলে আমরা কেন, যদি অন্য জায়গায় আমাদের লিভার ট্রান্সপ্লান্ট অন্য জায়গায় হয়, তো ত্রিপুরাতে কেন হবে না? তো সেই চিন্তাভাবনাও আমাদের আছে। আমি কিছুদিন আগে আপনার কিং জর্জ মেডিকেল কলেজে আমি গিয়েছিলাম, সেখানে ওরা ফেলিসিটেশন দিয়েছেন। সেখানেও যিনি ইউনিভার্সিটির যিনি ভিসি আছেন, উনি একজন লেডি ডক্টর, সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ওনার বিরাট নাম, ওনার উল্লেখযোগ্য ভূমিকা। আমি ওনাকে বললাম যে আমাদের এখানেও বোন ট্রান্সপ্লান্ট আপনি যদি করেন, তাহলে আরেকটা আমাদের টুপিতে আরেকটা পালক গুজবে আপনি যদি আসেন। উনি এক কথায় রাজি হয়ে গেলেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলে আমাদের, এবং উনি বললেন যে আমি বললাম যে আমাদের এখানে যে হসপিটাল আমরা তৈরি করেছি, কিডনি ট্রান্সপ্লান্ট করেছি বলে, তাহলে আরও সুবিধা হয়েছে, কারণ সেখানে যে আপনার স্টেরিলাইজেশনের যে বিষয় বলে কিচ্ছু না, খালি ওই জায়গার মধ্যে একটা প্রেসার টেকনিক আছে, আরও বেশি সেখানে যদি সেই ধরনের স্টেরিলাইজেশন সম্ভব হয়, ওনাকে আমি বলেছি আপনি আসুন, সেটাও আমরা করে দেব। তাহলে আমাদের যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য সঠিক কিনা, ইচ্ছে থাকলে সবই হয়। আমি বহু জায়গায় যাই, ইভেন এইমসের মধ্যে যখন যাই, আমি দেখি অনেক ডাক্তারবাবুরা প্রফেসর হয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, অ্যানেস্থেসিওলজিস্ট আছেন। আমাদের এখানে অনেকের এই যে ডিসিপ্লিনগুলো বললাম শর্টেজ আছে। এসে কেউ ফটো তুলতে আসে, মুখ্যমন্ত্রীর নাম শুনে ফটো তুলতে চায়। আমি বললাম আপনারা আগরতলার, ইভেন আমার কয়েকজন ছাত্রও আছে সেখানে। আমি বললাম তোমরা এখানে কেন বসে আছো, ত্রিপুরাতে আসো। বললো না, বড় শহরে থাকতে চায়। আমি বললাম তোমরা আসো। বহু লোক এখন আস্তে আস্তে করে, আগে ডাক্তার যারা সুপার স্পেশালিস্ট ছিল, ইভেন স্পেশালিস্ট, তাদেরকেও গ্রেড 4-এ এসে জয়েন করতে হতো। এখন আমরা আলাদাভাবে ওদের গ্রেডেশন আমরা আলাদা করেছি, ওনাদেরকে সম্মান দিচ্ছি। মানুষ আসছে এখন ত্রিপুরাতে, এবং এটা ত্রিপুরাতে আসা আমাদের যারা সাফারিং পিপুলস, তাদের ভালোর জন্য, তারা যাতে সুরক্ষিত থাকে স্বাস্থ্যক্ষেত্রে, তার জন্য মানুষ এখন আসছে, এবং সেই কাজটা আমরা করছি। ডেন্টাল কলেজ আপনারা সবাই জানেন, সেখানেও প্রায় 202 কোটি টাকা ডেন্টাল কলেজ তো আমাদের শুরু হয়ে গেছে। আমাদের যে ডেন্টাল কলেজের ইনফ্রাস্ট্রাকচার মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে আমরা সেই ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি।
আমার মনে আছে আমি হংকংয়ে আমি গিয়েছিলাম, এবং সারা হংকংয়ের মধ্যে একটাই ডেন্টাল কলেজ। আমাদের ভারতবর্ষের মধ্যে যেমন মাশরুমিং ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, একটাই ডেন্টাল কলেজ। তো সেখানে যাওয়ার পরে আমি যে ওখানের ইনফ্রাস্ট্রাকচার আমি দেখলাম, সেই দিশায় এই ডেন্টাল কলেজ আমরা এখানে শুরু করলাম। বাইরের থেকে যারা ফ্যাকাল্টিরা আসেন, যারা আমাদের ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা ইন্সপেক্টররা আসেন, বলে ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ যেটা আপনারা তৈরি করেছেন এখানে, সেটা ওনারা বলে গেছেন, বারবার এখানে বলে গেছেন। জিনিসপত্রের দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার, এখানে যা যা দরকার ইনস্ট্রুমেন্ট সব কিছু আমরা দিয়েছি বন্ধুগণ। এর মধ্যে আবার ডোনার মিনিস্ট্রি থেকে আমাদেরকে 202 কোটি টাকা দিয়েছে। এখানে আমরা দেখেছি অনেক বিল্ডিং আগের সরকার করেছে ঠিকই, কিন্তু গিয়ে দেখবেন ওই বিল্ডিংগুলোর মাঝে মাঝে এক হচ্ছে ফাটল, আনলে উপর থেকে জল পড়ে। আমি দেখি প্রায়, আমি বারবার বলছি যে যখনই কোনো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আমি ওনাদেরকে বলি, দেখুন যারা ইউজ করবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ধরুন একটা আপনার বিল্ডিং হবে, সেখানে ওই ইঞ্জিনিয়ারদের কোন কোন জায়গায় কীরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার তাদের সাথে আপনি কথা বলুন, কারণ তারা বুঝবে এটা কোন জায়গার মধ্যে কোন ঘরটা হলে কি হবে, তাদের সাথে কথা বলুন। যদি আজকে আমরা হেলথ ডিপার্টমেন্টের কথা বলি, একটা হোস্টেল বানানোর কথা বলি, হোস্টেল বানাতে গেলে অ্যাটাচ বাথরুম টয়লেটও বানানো যায়, সেটা একবার হয়ে গেলে হবে না, কমন ছাড়াও করা যায়। কারণ বড় বড় আমরা মেডিকেল কলেজে আমরা গেছি, সেখানে আমরা দেখেছি। আমি এই বিষয়টার দিকে খুব নজর দেই। তৈরি হওয়ার আগ মুহূর্তে আপনারা আমাদের সাথে কথা বলুন, এক্সপার্টাইজের সাথে কথা বলুন। আর আমরা যারা রিপ্রেজেন্ট করি সাধারণ মানুষের সাথে, তাদের যে সুবিধা অসুবিধা সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার পরে সেটা কাজটা শুরু করুন। এখানে ত্রিপুরার মধ্যে সবচেয়ে যে বিল্ডিং B+G+14 অফিস বিল্ডিং গুর্খা বস্তির যে প্রজেক্ট, সেখানে শুরু হয়ে গেছে কাজ বন্ধুগণ। এবং সমস্ত যে অফিসের ডাইরেক্টরেট, সব ডাইরেক্টরেট একই ছাদের নিচে চলে আসবে। এত বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি বন্ধুগণ, এবং সেখানে প্রায় 134 কোটি টাকার সেই প্রজেক্ট সেখানেও শুরু হয়ে গেছে। আমরা মুখে বলি না, কাজের মাধ্যমে যাতে আমরা পরিচয় দিতে পারি, সেটাই আমরা চাই। মানুষ কিচ্ছু দেখে না, দেখে কাজ। প্রধানমন্ত্রীজিকে খালি কাজের মানুষ বলে উনাকে জানেন। আমরাও চেষ্টা করছি, উনি যে আমাদের দিশা দেখিয়েছেন সেই দিশায় আমরা চলার জন্য। বন্ধুগণ, ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন যে বড় ছোট একটা হাড়ি নিয়ে গেলে লাভ হবে না, বড় হাড়ি যদি নিয়ে আসেন তাহলে আমি বেশি করে দেব। মনে আছে ইলেকশনের সময় আস্তাবল মাঠে উনি প্রথম 18-র আগে যখন এসেছিলেন তখন বলেছিলেন। এবং সেই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে হীরা মডেল দিয়েছেন উনি, হীরা প্লাস মডেল। ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, আমাদের রেলওয়ে, আমাদের এয়ারওয়ে আর ওয়াটারওয়েজের, সেটাও আগামী দিন হয়তোবা সেটা আরও ভালোভাবে চালু হবে। গ্রেজিংয়ের কথা হচ্ছে, পয়সাও খরচ হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে খানিকটা হলেও আমরা এর মধ্যে একটু সমস্যা হচ্ছে। মৈত্রী সেতু যদি শুরু হয়ে যায়, আমাদের সমস্ত নর্থ ইস্টের সমস্ত যারা স্টেটগুলো আছে, এই গেটওয়ে হয়ে যাবে সমস্ত পৃথিবীর কাছে। আমাদের যে চট্টগ্রামের বন্দর, সেটাকে আমরা ইউজ করতে পারবো। আমরা সেই দিশায় কাজ করছি বন্ধুগণ। সেখানে সেজ হয়েছে, স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, প্রচুর ইনভেস্টার এখন সেখানে আসছে। ন্যাশনাল হাইওয়ে আমাদের কাছে PMGSY, প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনায় এখন পর্যন্ত 197 রোড এখন পর্যন্ত আমাদের তৈরি হয়েছে। এবং DWS আমরা 3% থেকে আমরা এই যে পানীয় জল, মানুষের নলসের জল, এবং সেই যে শুরু হয়েছিল সেখানে আমরা এখন 3% থেকে 82% মানুষের ঘরে ঘরে, বিশেষ করে গ্রামীণ এলাকায় আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করেছি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর স্পোর্টসের উনি বলেছেন যে কতগুলো ফুটবল আগে আমরা খেলতাম, আমরাও জানতাম যে এইভাবে বোধহয় ফুটবল খেলতে হয়, মানে গাড্ডা থাকবে ফুটবলের গ্রাউন্ডে, পড়ে যাব, আবার সেখান থেকে উঠে জলের থেকে আবার জল খেয়ে আবার খেলতে হবে, এইরকম। কিন্তু এখন সমস্ত
পৃথিবীর মধ্যে আমরা খেলা দেখি, আমরা এখন সমস্ত পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। এই ধরনের সিনথেটিক টার্ফ যে ফুটবল গ্রাউন্ড, সেটা অলরেডি ত্রিপুরাতে 7 জায়গায় আমরা তৈরি করেছি এবং আজকে এখানে উদ্বোধন হলো। এখানে আপনারা যেখানে আমরা বসে আছি সেখানেও এটা শুরু হবে। কিন্তু একটা পরিতাপের বিষয় হচ্ছে, আমার মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টারের সাথে কথা হচ্ছিল, অনেকের মনে নাকি অনেক দুঃখ আছে। কি দুঃখ? এটা যদি ফুটবল টার্ফ গ্রাউন্ড হয়ে যায়, সিনথেটিক গ্রাউন্ড হয়ে যায়, তাহলে অন্য খেলা কিন্তু খেলতে পারবে না। কিন্তু এখানে বিশেষ করে যারা আমার ক্রিকেট প্লেয়াররা আছেন তারা খুব প্র্যাকটিস করতেন, এদের খুবই অসুবিধা হবে। আমি শুনেছি ওনাদের মন নাকি খুব খারাপ। আমি কথা দিচ্ছি যে এদের জন্য আলাদা কোনো জায়গায় একটা ব্যবস্থা আমি করব। নিশ্চয়ই আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমি সভাপতিও ছিলাম, ওনাদের সাথে আমি কথা বলবো। আপনাদেরও এখানে রিপ্রেজেন্টেটিভরা আছে, ওনাদের সাথে আমি কথা বলবো। বন্ধুগণ, আমরা বারবার আমি সব জায়গায় বলি, সমাধানের প্রবলেম থাকবে। যে কোনো কাজ করতে গেলে সংসারেও ঘরেও কিন্তু প্রবলেম থাকে, প্রবলেম নিয়ে আমাদের চলতে হবে। আর মানুষ মানেই মানে প্রাণী জগতের মধ্যে মানুষ নাকি লাস্টের দিকে এসছে। আর এই মানুষের সমস্ত প্রবলেম, হিউম্যান রাইটসের কথাই বলুন, সমস্ত জায়গার মধ্যে আমি একটা হিউম্যান রাইটসের ডে, আন্তর্জাতিক ডে, সেখানে আমি এই কথাটা বলেছি, মানুষই মানুষের প্রবলেম সৃষ্টি করে। আর মানুষের আমরা প্রতিনিধি হয়ে সরকারে আছি, তাদের সমাধান আমাদের করতে হবে, সেই কাজ আমরা করছি। সিনথেটিক ট্র্যাক, আমি নিজেও অ্যাথলেট ছিলাম। আগে আমার মনে আছে একটা রাস্তার মধ্যে দৌড়তাম, এমবিবি কলেজের যে এখন যেটা টিসি এর মাঠ হয়েছে, সেখানে আমরা নিজেরা কুদাল দিয়ে কেটে 400 মিটার একটা ট্র্যাক করেছি। বাইরে যেতাম খেলতে, ন্যাশনাল মিট করতে যেতাম, আমাদের ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ে দৌড়তাম। এ দিয়ে হবে না, বাইরে গেলে মানে সেইভাবে প্র্যাকটিস যেহেতু হতো না, লাভের লাভ হতো না, সেই ট্র্যাক আমরা বানিয়েছিলাম। আর আজকে এই সিনথেটিক ট্র্যাক আমাদের বাদারঘাটে প্রায় শেষের পথে, শুরু হওয়ার পথে। পানিসাগরে অলরেডি আমরা সেটা ইনোগ্রেশনও করেছি। সুইমিং পুল, আমাদের যেহেতু আমি খেলাধুলার সাথে খুব ভালোভাবে জড়িত ছিলাম, আগে আমাদের এই উদয়পুরের আপনাদের বহু খ্যাতনামা সুইমিং যারা করতো, সুইমার, মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি নাম করেছে, তাদের কথা এখনো মনে আছে। তো তাদেরকে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমরা বারবার বলি আমাদের সংস্কৃতি, সেখানে খেলাধুলার যে সংস্কৃতি, সেটাকে পুনরুদ্ধার করার এটা আমাদের নৈতিক দায়িত্ব আমার মনে হয়। এর জন্য আমাদের পানিসাগরে একটা সুইমিং পুল করেছি। কিছুদিন আগে একটা সুইমিং পুলের কথা আমার হচ্ছে, যে ডাইভিং দেওয়ার যে অবস্থা, ডাইভিং দেওয়ার মতো আমাদের সুইমিং পুল ত্রিপুরাতে নেই। তো সেই ডাইভিং যদি না দেওয়া যায়, তাহলে বাইরে গিয়ে আমাদের যে ছেলে মেয়েরা সেখানে সেই ব্যবস্থা, তারা প্র্যাকটিস যদি না করে, সেখানে তারা কম্পিটিশনে যেতে পারবে না। কারণ ডাইভিং দেওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু কনকেভ হয়, কনকেভ হয়ে কনভেক্স হয়। তো সেইভাবে তৈরি করার একটা জায়গা অলরেডি আরসিসির মধ্যে পুরনো যে ইয়ারমার্ক করা আছে, সেটার কথা আমরা ভাবছি। যদি সেখানে সম্ভব না হয়, তাহলে অন্য জায়গায়ও আমরা করছি। তো আমি স্পোর্টস মিনিস্টার সাহেবের সাথে কথা বলবো, যদি এটাও আমরা আস্তে আস্তে করে, স্পোর্টসই হোক, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি মানুষের স্বার্থে আমরা এই কাজগুলো করতাম। আপনারা ট্যুরিজমের বিষয়ে কালকে আপনারা দেখেছেন যে প্রোমো ফেস্ট, ট্যুরিজমকে নিয়ে এত বড় একটা মানে মানে মেলোডি কুইন যাকে বলে, উনি কালকে এত সুন্দর একটা প্রোগ্রাম করলেন। সমস্ত আগরতলা কি সারা ত্রিপুরার মানুষ সেখানে ভেঙে পড়েছিল। এবং উনি বলছিলেন, যখন আমি স্টেজে উঠেছি, বলে আমি ভাবতে পারিনি যে ত্রিপুরা এত সুন্দর জায়গা, আগরতলা এত সুন্দর জায়গা, ভাবতে পারিনি, এবং আমার আগেই আসা উচিত ছিল। তো উনাকে আমি প্রশ্ন করলাম, আপনি এই কথাটা যে বললেন, তো আমার প্রশ্ন, আপনি কেন আসেননি? উনাকে আমি জিজ্ঞেস করলাম। তো উনি সরি বললেন, যে ত্রিপুরা সম্পর্কে মানুষ যাতে জানে, এর জন্য আমরা 4টে জায়গায় ইভেন্টস করেছি। প্রথমটাতে আমি গিয়েছিলাম, সেখানে ইনোগ্রেশন করেছি আমরা যে ডুম্বুর লেকে। পরবর্তী সময়ে অন্য জায়গায় হয়েছে, কিন্তু লাস্ট প্রোগ্রামে আমি গেলাম সেখানে সমস্ত ট্যুরিস্ট
যে অ্যাসোসিয়েশন আছে সারা ভারতবর্ষে, সমস্ত প্রদেশ থেকে এসছে, তারাও বলল যে আমরাও কোনোদিন ভাবিনি যে আগরতলা ত্রিপুরা এত সুন্দর জায়গা। ওনারা মাতাবাড়িতেও এসছেন, বিভিন্ন আমাদের লেকেও গেছেন, তো ছবি মোড়া দেখবেন। তো সব জায়গায় আমাদের আসবে ঠিকই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ যদি না করা হয়, ত্রিপুরার জিএসডিপি অলরেডি অনেক বেড়েছে আগের থেকে। আমাদের ফুটফল, যারা বাইরের থেকে পর্যটক অনেক বেড়েছে, কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। আমরা কেন আরো পারবো না? আমাদের প্রতি পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি বেড়েছে আগের থেকে। তো আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের যেহেতু আমরা 7,000 কোটি টাকা রেখেছি, প্রয়োজনে আবার আমরা সেখানে আরো কিছু প্রজেক্ট নিয়ে আমরা সেখানে কাজ করব। বন্ধুগণ, যারা আমার অ্যাসেম্বলির, যারা আমার সহকর্মী, যারা মেম্বার্স, আমাদের অনেক সময় ওনারা আসেন, বারবার এসে বলেন যে আমার এই কাজটা, আমার ওই কাজটা, সেই কাজটা। আমি বললাম আমার কাছে কাগজ দিয়ে যায়, আমিও রেখে দিলাম, আমিও পাঠিয়ে দিই দপ্তরে, কিন্তু তার পরবর্তী সময়ে সেটাকে মনিটরিং করা কিন্তু সমস্যা হয়, এবং আস্তে আস্তে 5 বছর আমাদের কমপ্লিট হয়। আমি একটা ডিসিশন নিলাম যে এক একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত যারা বিধায়করা আছেন, আমি শুরু করেছি প্রথম আমাদের বিধায়ক এবং আমাদের যারা অন্যান্য বিধায়করা আছেন তাদেরকে নিয়ে। তো ওখানে সমস্ত আধিকারিকরা বসছেন, ওনাদের কি সমস্যা, এক জায়গার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এবং কোনটা সম্ভব কোনটা না। আমি এটাও বলেছি বাজেটে আগে আনতে হবে। আমার আজকে এই রাস্তাটা খারাপ, বাজেটে থাকতে হবে, আগের থেকে বাজেটে আছে কিনা। তো এই একটা প্রসেস আমরা শুরু করেছি। আমার সাথে আপনাদের মাতাবাড়ির কেন্দ্রের বিধায়ক ওনার সাথে আমার অভিষেকের সাথে আমার কথা হয়েছে, এবং সবচেয়ে অভিষেক বারবার বলছিল সবচেয়ে বেশি যদি মানে ব্লেসড কেউ হয়ে থাকে, কাকরাবনের এমএলএ নাকি সবচেয়ে বেশি ব্লেসড হয়েছে। আমি জানি না, অনেক বেশি কাকরাবনে সুযোগ সুবিধা পেয়েছে। যাই হোক, আমরা এইভাবে কাজের মাধ্যমে, সবার সাথে কথা বলার মাধ্যমে এই প্রক্রিয়া, অর্থাৎ কি পলিটিক্সের জায়গা, ডেভেলপমেন্টের সাথে কোনো পলিটিক্স হবে না। যে রাস্তা দিয়ে যে কোনো পার্টির লোক যাবে, জল সাপ্লাই হবে, জল দেওয়া হবে, এর মধ্যে কি পলিটিক্স? ঘর হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনায়, সেই ঘরের মধ্যে কি আপনার পলিটিক্স থাকবে? প্রধানমন্ত্রী বলছেন এটাই পলিটিক্স, যে মানুষকে সবকিছু দেওয়াটাই পলিটিক্স। এতদিন ধরে আমরা দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ, এখন উকি ঝুঁকি দিচ্ছে, আবার বেরোচ্ছে, মানে বলছে যে গরিব মানুষের, মেহনতি মানুষদের জন্য আবার কিছু করতে হবে। ত্রিপুরাতে আত্মনির্ভর ত্রিপুরা অনেক আগেই ছিল, বহু মানুষের কল কারখানা ইত্যাদি বহুত কিছু ছিল। এই জিন্দাবাদের যন্ত্রণায় মানুষ এসব বন্ধ করে দিয়ে চলে গেছে। বন্ধুগণ, এই ত্রিপুরাকে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে। আর অন্যান্য পার্টিও আজকাল ওইসব পার্টির সাথে যোগদান দিয়েছে। 35 বছরে আমি যখন যাই কোনো স্কুলে, যখন দেখি বাউন্ডারি নেই, খুব কষ্ট হয়। 35 বছরে কি করলো? আমরা মাত্র আজকে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে আমরা এখানে এসেছি। মনে হলো এই কাজটা যদি ওরা করে দিয়ে যেত, আমাদের পক্ষে সেই বার্ডেনটা কম হতো, আমরা অন্য কিছুতে সেই পয়সাটা কাজে লাগাতে পারতাম। খালি জিন্দাবাদ জিন্দাবাদ আর বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার এই আগের সরকার এবং এই যে দল, তারা এগুলো করেছে। আমরা পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী বারবার বলছেন মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে, এবং সেই কাজগুলো আমরা করছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে উদয়পুরের তো আরেকটা খুশির পর খুশি, এখানে স্যাটেলাইট টাউন, আমরা 3টে জায়গায় বিধানসভার আমরা ডিসিশন নিয়েছি, উদয়পুর, ধর্মনগর এবং আগরতলায়। আমরা জানি আগরতলা উদয়পুরের মেইন যে শহর, সেখানে কিন্তু অনেক সমস্যা হয়। আস্তে যদি স্যাটেলাইট টাউন আলাদা করে, নতুন করে মডার্ন টাউন, যদি ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখবেন, কলকাতায় যদি যান, নিউ টাউন যেটা হয়েছে সেখানে আলাদাভাবে, আগে সল্ট লেক ছিল, এরকম আস্তে আস্তে করে। তো আমাদের নেক্সট প্রজন্মের জন্য এগুলো আমাদের করতে হবে। আমি বারবার বলছি, উদয়পুরের আমি বলছি যে জায়গা আপনারা চিহ্নিত করুন। আমি ডিএম সাহেবকেও বলেছি এখানে আপনারা, তারপর বললাম মাতাবাড়িতে করুন, তো মাতাবাড়ির সেখানে জায়গা আমাকে জানানো হয়েছে, সেখানে হচ্ছে। তো এইভাবে স্যাটেলাইট টাউন করার জন্য আমরা 3টে জায়গা, এবং সব কটাই ইউএলবি যতগুলো আছে, একটার পর একটা ইউএলবি এরিয়াতে আমরা এই ধরনের একটা মডার্ন টাউন আমরা আগামী দিন আমরা করব, সেটা আমি আপনাকে বলছি। বন্ধুগণ, আমরা যারা আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন,
এতদিন ধরে তাদেরকে ভোট বাক্সের একটা মানে ধরে নিয়েছে, এরা ভোট বাক্স আমাদের 20 থেকে গন্ত আগে, আর কাজের বেলায় অষ্টরম্বা, কিছুই কাজ করেনি। আমরা উনাদেরকে সুশিক্ষিত করার জন্য 21টা মাননীয় প্রধানমন্ত্রী যে একলব্য স্কুল এই আমাদের এই জনজাতি এলাকার মধ্যে স্যাংশন দিয়েছেন। এর মধ্যে প্রায় 5টা কাজ শুরু হয়েছে রেসিডেন্সিয়াল স্কুল, এবং বাকিগুলো এর মধ্যে শুরু হবে। এবং 21টা একলব্য স্কুল সেখানে যখন শুরু হবে তাহলে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন, আগামী নেক্সট প্রজন্ম, তারাও ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সেইগুলো জানবেন। আজকাল অনেকের প্রবণতা আছে আলট্রা মডার্ন স্কুলে যায়, কিন্তু ভারত সম্পর্কে, ভারতের যে সভ্যতা সেই সম্পর্কে কোনো জ্ঞান ধারণা কিচ্ছু নেই। আমরা এই একলব্য স্কুলের মাধ্যমে, পিএমসি প্রকল্পে যে স্কুল আছে এগুলোর মাধ্যমে, আমাদের বিভিন্ন স্কুল এগুলোর মাধ্যমে আমরা তাদের মধ্যে সেই জ্ঞান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিতে চাইছেন। বন্ধুগণ, ত্রিপুরা শান্তির জায়গা এখন সারা ভারতবর্ষের মধ্যে। আমি সব জায়গায় একবার এই কথাটাই বলি। অনেক সময় দেখা যায় বারবার বেরোয় অনেক লোক, অনেক পার্টি বেরোয় যে এখানে নাকি শান্তি নেই, শান্তি নেই। আরে আপনারা যখন অশান্তি সৃষ্টি করেন আগের থেকেই সেগুলো আগের থেকে ডিজাইন করে রাখেন আপনারা, অশান্তি যাতে সৃষ্টি হয়, তারপরে আপনারা বেরিয়ে পড়বেন শান্তি নেই, শান্তি নেই। কিন্তু আমরা কিন্তু সব দিকে নজর আছে, 3 দিনের বেশি সামনের দিকে এগিয়ে দেই না বন্ধুগণ। যে কারণে ত্রিপুরা 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিকে 3rd পজিশনে আছে, সেখানে ল অ্যান্ড অর্ডারের দিকে বন্ধুগণ। আর ল অ্যান্ড অর্ডার যেহেতু ঠিক আছে, সেখানে ল অ্যান্ড অর্ডার যেখানে ঠিক আছে সেখানে বাইরের থেকে ইনভেস্টররা আসছেন, মানুষ এখানে চাইছেন শান্তি। মেইন যেখানেই ডেভেলপমেন্ট হলো, আমি বাড়িঘর তৈরি করলাম বহু জায়গায়, আমার মনে আছে কলকাতার মধ্যে একটা জায়গায়, সেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি বোম ফেলতো। সেখানে কলকাতার কালচার আপনারা জানেন সেখানে কি হতো। এখনো সে একই অবস্থা, কালচারের কোনো পরিবর্তন হয়নি। সেই জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর সুদৃশ্য বিল্ডিং, সেখানে কিন্তু জায়গার দাম কম, কিন্তু আবার যেখানে দেখা শান্তি আছে সেখানে জায়গার দাম বেশি। তো এর জন্য মানুষ চায় শান্তি। আমি ইনভেস্ট করব সেখানে, যদি সেখানে আমি যদি শান্তি না থাকে তাহলে কি করে করব। ত্রিপুরাতে অলরেডি ন্যাশনাল ল ইউনিভার্সিটি এখানে ত্রিপুরাতে হয়েছে। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা আগে স্টেট ইউনিভার্সিটি ছিল, স্টেট ইউনিভার্সিটি হয়েছে। আর্যভট্ট ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে শুরু হয়েছে। সুন্দরী ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে হয়েছে। এবং প্রচুর ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে এখানে খুলতে চাইছেন, প্রচুর, ডেইলি আসছেন মানুষ। এখানে আমাদের এডুকেশন সেক্রেটারি মহোদয় আছেন, উনি আসলে আমি ওনার কাছে পাঠিয়ে দিই। উনি বলেন যে আরে এত ইউনিভার্সিটি আসছে, আমি কি করব। আর আমরা যখন এগুলো বিধান সভায় পাশ করি, পাশ করার আমাদের ক্যাবিনেটে পাশ করি, বিধানসভায় গেলে ডেভেলপমেন্ট যাতে না হয় তার জন্য কি প্রতিবাদ। আরে বাপরে বাপ, না, এটা পাশ করা যাবে না, সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। অর্থাৎ তারা যদি ডেভেলপ হয় তাহলে এই সরকারের নাম গুণ হবে, তাহলে তো আমরা তো আর কোনোদিন আশা আর দেখতে পাচ্ছি না, তো এটাকে বন্ধ করো। কিন্তু বন্ধুগণ, আপনাদের আশীর্বাদে আমরা যেখানে যেটা ডিসিশন নেই দৃঢ়তার সাথে সেটা আমরা পাশ করিয়ে নিই। বন্ধুগণ, আমাদের এখানে আপনাদের এই আমাদের ফিনান্স মিনিস্টার সাহেব আছেন, উনি এগ্রিকালচারের মিনিস্টারও ছিলেন। উনার সময় আমি তো অনেক জায়গায় যে আমাদের 1000 মেট্রিক টনের ক্যাপাসিটি, যাতে গোডাউন যেগুলো আমরা বানিয়েছি সারা ত্রিপুরাতে প্রচুর, যাতে কৃষকরা তাদের মাল রাখার জায়গা পেত না, জিনিস মানে উৎপাদিত যে প্রোডাক্টস তারা গিয়ে রাখা, সেই জায়গার মধ্যে এত সুদৃশ্য আমরা প্রচুর এই এগ্রিকালচারের 1000 মেট্রিক টনের আমরা গোডাউন ডিফারেন্ট লোকেশন আমরা করেছি। আমাদের সংস্কৃতিও দরকার, আমাদের বাইরে গিয়ে ছেলেমেয়েরা যায়। আজকে মেডিকেল কলেজ আমাদের 3টা, যেহেতু আরেকটা প্রাইভেট শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে, আরেকটা সেখানে প্রায় 150 সিট অলরেডি অনুমোদন পেয়েছে। আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ, সেখানেও একটা মেডিকেল কলেজে, আমিও সেই মেডিকেল কলেজের টিচিংয়ে ছিলাম, এবং এজিএমসি মিলে আমাদের 400 MBBS এর ছাত্র ছাত্রীরা এখন বেরোবে এখানে, এবং পপুলেশন অনুযায়ী ইট ইজ মোর দেন এনাফ নাও। তো এই ব্যবস্থায় আমাদের মেডিকেলের তো হয়ে গেল, কিন্তু অন্য ক্ষেত্রেও আমাদের যে
যে ড্রামা এবং আমাদের যে সিনেমা জগতে আমাদের ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তার জন্য ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোলাবোরেশনে, আমরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের কোলাবোরেশনে সেটাও আমরা শুরু করেছি। তার ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো বেশি করে করা যায় তার জন্য থ্যাংক ইউ। আমরা রানীর বাজারে একটা জায়গা আমরা নির্দিষ্ট করেছি। আমি বলছি যে এত সুন্দরভাবে করতে হবে। এখন যেটা আছে ঠিক আছে, বিভিন্ন যে কোর্স আছে, মানে 15 ডেজের, 1 মাসের, 2 মাসের সার্টিফিকেট কোর্স, আরও ডিগ্রি কোর্স কেন হবে না? তো ওরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ডাইরেক্টররা ওনারা এসেছিলেন, ওনাদের সাথে আমার কথা হয়েছে, জায়গাও নির্ধারণ হয়েছে, সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব। সেখানে আমার এত ভালো লাগলো, আমাদের ছেলে মেয়েরা, আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরার এক ছেলে এই যে একটা অস্কারের জন্য মনোনীত হয়েছে, তারই লেখা, ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী, সে অস্কারের জন্য সে লাপাতা লেডি, আপনারা নিশ্চয়ই জানেন, ত্রিপুরার ছেলে। ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু কোনো অংশে তাদের মেরিটের অভাব নেই। তো আমরা চাই যে এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট থেকে তারা যদি, আমাদের ছেলে মেয়েরা আগামী দিন যদি কাজ করে, তারাও নাম করবে। আমরা এই জনজাতি এলাকায় অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা কিন্তু লোন নিয়েছি মাত্র 2 বছরের মধ্যে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব, আমাদের ইউনিয়ন যে ফিনান্স মিনিস্টার আছেন সীতারামনজিকে, উনি এসেছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। 2 বছরের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত টাকা স্যাংশন চারটিখানে কথা নয়, অল্প সময়ের মধ্যে করেছেন। এবং সেটা কিসের জন্য? সমস্ত জনজাতি এলাকার মধ্যে তাদের রাস্তাঘাট এবং তাদের যে লাইভলিহুডের যে ডেভেলপমেন্ট, তার জন্য সেটা আমরা নিয়েছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এমএসএমইর কথা যদি বলেন, আপনারা আমাদের যে বিভিন্ন যে স্টেটগুলো আছে সেখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলেন, প্রচুর মানুষ এখন বাইরের থেকে এসছে, ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর মানুষ এসে নতুন নতুন আমাদের রাবার প্রোডাক্টকে কাজে লাগে, আমাদের ব্যাম্বুকে কাজে লাগে, বিভিন্ন প্রোডাক্ট সেখানে তৈরি হচ্ছে বন্ধুগণ। তো আমরা সেই দিশায় ডেভেলপমেন্টের যেহেতু প্রশ্ন উঠছে, আমি একটা মোটামুটি একটা আপনাদের সামনে একটা রূপরেখা আমি দাঁড়া করলাম। এখানে আন্ডার সিএম সাত স্কিম আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 5000 করে যারা 2 বছরে যারা 10 ক্লাস পাস করবে তাদের জন্য, এবং যারা 12 ক্লাস পাস করবে তাদের 5000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আপনারা দেখেছেন যে আইটিআই, যেটা আমাদের 19টা আইটিআই এখানে আছে, সেখানে এত জরাজীর্ণ অবস্থা যে সেখানে মানুষ, আমাদের স্টুডেন্টরা সেখানে পড়তেই যায় না, এবং সেখান থেকে পাশ করার পরও তাদের অ্যাবজর্পশন হতো না। আমরা এবার টাটা টেকনোলজির সাথে আমরা মুভ করেছি, সেখান থেকে ওদের যে বর্তমানে কম্পিউটার বেসড যে টেকনোলজি ওনারা আনবেন, এবং আমরাও প্রচুর এখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরাও সেখানে টাকা দেব, এবং ওনারাও প্রায় 700 কোটি টাকা দেবেন। এবং তাতে করে যে প্রতি বছর 5000 করে আমাদের ছেলেমেয়েরা মডার্ন যে টেকনোলজি সেটা ওনারা জানবেন। ওনারা এইরকম টেকনোলজি আনছেন যে টেকনোলজির মাধ্যমে যারা ইভেন আমাদের এনআইটি বা আমাদের পলিটেকনিক কলেজ যেটা আগে ছিল সেখান থেকেও গিয়ে ওরা অনেক কিছু শিখতে পারবে। এবং ওনারা আমাদের বলেছেন যে 5000 প্রতি বছর বেরোবে, সেটা আমরাই অ্যাবজর্ব করে নেব, শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ইভেন অ্যাব্রডেও পাঠাবেন। তো এখানে এই ধরনের আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি বন্ধুগণ। সবাইকে আজকের বিশেষ করে এই যে 5টা এখানে যে একটা প্রকল্পের উদ্বোধন আমরা করলাম, 8টা construction of DM Gumati office building, construction of science building and G+3 storied new scheme building at Netaji Subhash Mohavidyalaya, construction of G+2 youth hostel building at Udaipur, construction of synthetic turf football ground এখানে, construction of motor stand at Rajarbagh at length। আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন কিভাবে ওনার পরিশ্রমের ফলে সেটা আজকে সম্ভব হয়েছে। কনস্ট্রাকশন অফ কমার্শিয়াল বিল্ডিং মিউনিসিপ্যালিটি অফিস, শীতলবাবু খুব খুশি হবেন আজকে এই কথাটা শুনে, যখনই আমাকে দেখা হয় তাহলে এই কথাটাই বলেন। আর একটা রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের নিউ অডিটোরিয়াম হচ্ছে,
তাছাড়া একটা ইনোগুরেশনও হচ্ছে, সেটা নিউ স্কুল বিল্ডিং এট গামারিয়া হাই সেকেন্ডারি স্কুল আন্ডার মাতাবাড়ি আরডি ব্লক।